নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। নদিয়া 63 শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়ি ভাঙচুর, মারধরে মৃত দুই। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরোধিতায় সরব বিজেপি। এদিকে পাল্টা জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিল বিজেপি। দেশের প্রথম স্লিপার যুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনায়। চলতি মাসের শেষেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপার যুক্ত বন্দে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী, তার পরিবর্তে ভাষণ দেবেন বিদেশমন্ত্রী। রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩,১৯,০০০। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। পরীক্ষার্থীদের মানতে হবে নিয়ম। শনিবার তা কড়াভাবে জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩,১৯,০০০। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। পরীক্ষার্থীদের মানতে হবে নিয়ম। শনিবার তা কড়াভাবে জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন, মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। তার আগে সকাল ১০টা থেকে ১০:৩০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১:৪৫ থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর ১২টা থেকে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১:৪৫। আর যে ঘরে পরীক্ষা হবে সেখানে প্রবেশের সময় শেষ বেলা ১২টা। চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। পরীক্ষা হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনলে তা স্বচ্ছ আনতে হবে। হতে হবে স্বচ্ছ কলম। তবে এসএসসিও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে। অ্যাডমিট কার্ড বা অন্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে তাও স্বচ্ছ হতে হবে। সিদ্ধার্থ জানিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র সুরক্ষিত। যদি কেউ বেআইনিভাবে কিছু করার চেষ্টা করেন, আধ ঘন্টার মধ্যে তিনি ধরা পড়ে যাবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তার কথায় ৩,১৯,০০০ পরীক্ষার্থী কাল পরীক্ষা দেবে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা থাকবে। সব পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর আমাদের জন্য। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ফের পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী ২ দফায় এসএসসি পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরের ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা। এই পরীক্ষায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক কমিশন। চেয়ারম্যান জানিয়েছে, ২০১৬ সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ২.৫ লক্ষ বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নদিয়া 63 শিশু মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ, বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, ২ আত্মীয়কে মারধর, আহত ২ জনের মৃত্যু। বছর ৯ শিশু দেহ উদ্ধার ঘিরে নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে তুলকালাম। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীর মারধরে ওই শিশুর ২ প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত স্বর্ণাভ মণ্ডল, ৩য় শ্রেণীর ছাত্র। অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুর ৩টা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল সে। ২ ঘন্টা কেটে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে শুরু হয় খোঁজ খবর। রাত পর্যন্ত এলাকায় খুঁজে তার হদিশ মেলেনি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। নিখোঁজ ডায়েরিও করা হয়। তা সত্ত্বেও গোটা রাত বালকের কোনো খোঁজ মেলেনি। এদিকে শনিবার সকালে বাড়ির কাছে পুকুরে ত্রিপলে মোড়া কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। সেটি উদ্ধার করে খুলতে গিয়ে দুর্গন্ধ পাওয়া যায়। এরপর দেখা যায় ত্রিপলে মোড়া অবস্থায় রয়েছে বালকের দেহ। তেহট্ট থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই বালককে খুন করা হয়েছে। পুকুরের পাশে থাকা বিশ্বাস দম্পতির উপর চড়াও হয় এলাকাবাসী।
অভিযোগ, বাড়ির ভিতরে জোর করে ঢুকে পড়েন স্থানীয়রা। উৎপল ও সোমার বাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। বাড়ির পাশে থাকা বিশ্বাস দম্পতির চটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিশ্বাস দম্পতিকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করা হয়। চলে বেধড়ক মারধর। অচৈতন্য হয়ে পড়েন তারা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। র্যাব নামে উৎপল ও সোমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের পরিবারের সঙ্গে বিশ্বাস দম্পতির পুরনো বিবাদ ছিল, আর সেই বিবাদের জেরেই অপহরণ করে খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। পরিবারের দাবি, নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তৎপর যদি হতো তাহলে স্বর্ণাভকে বাঁচানো সম্ভব হতো। দেহ উদ্ধারের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিশ্বাস দম্পতিকেও রক্ষা করা সম্ভব হতো বলেও দাবি স্থানীয়দের একাংশের। হাই নিউজ নেটওয়ার্ক। জেল থেকে তদন্ত প্রভাবিত করছেন শেখ শাহজাহান। এই অভিযোগ পেয়ে বসিরহাটের দাপুটের নেতার সরবেরিয়ার বাড়িতে হাজির সিবিআই এর আধিকারিকেরা। সন্দেশখালী এলাকায় কেন্দ্র তদন্তকারীর অফিসারেরা। জেল থেকে তদন্ত প্রভাবিত করছে শেখ শাহজাহান। এই অভিযোগ পেয়ে বসিরহাটের দাপুটে নেতা সরবেরিয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা। শনিবার সকালে এলাকার কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। বাড়ির সদস্য এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকেরা। শাহজাহানের মেয়ের বাড়িতেও গিয়েছে সিবিআই। 2024 সালে 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালীতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে ফের শাহজাহানের এলাকায় তদন্তকারীরা। ইডির ওপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই। উল্লেখ্য, 2024 সালের জানুয়ারিতে ইডি আধিকারিকদের উপর হামলাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে সন্দেশখালীর বেতাজ বাদশাহ তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নানা কর্মকাণ্ড। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। একে একে জালে ধরা পড়ে তার শাগরেদরাও। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে আসে ভেরির মাছ আমদানিকারী রপ্তানি ব্যবসাতেও দুর্নীতি করেছেন শাহজাহান। এখন জেলবন্দী রয়েছেন সন্দেশখালী ত্রাস। এদিকে শুক্রবার গণধর্ষণের মামলায় শেখ শাহজাহানের শাগরেদ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শুভ্রা ঘোষের মত, যে ঘৃণ্য অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার করা হচ্ছে তার তদন্ত চলছে। এই পর্যায়ে জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে, তাই এই মুহূর্তে জামিনের যৌক্তিকতা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ইডি তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত আপাতত বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ককে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে, যদিও কিছু শর্ত মানতে হবে চন্দ্রনাথকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ইডি তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত আপাতত বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথকে শর্ত সাপেক্ষে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম আবার রাজ্যের কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো। এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগদ 41 লক্ষ টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। পরে দুবার ইডির দপ্তরে হাজিরা এড়ান চন্দ্রনাথ। গত মাসে হঠাৎই তিনি আবার ইডির দপ্তরে হাজিরা দেন, তবে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। তার আগেই ইডি চার্জশিট দিয়ে দিয়েছিল। শনিবার আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানান চন্দ্রনাথ সিনহা। ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদনও জানিয়েছিল, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী।
তদন্তে সহযোগিতা করতে হবে। যতদিন এই সংক্রান্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন এই নিয়ম মানতে হবে। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, আমরা হেফাজতের জন্য দরখাস্ত করেছি। 7 দিনের জন্য ওকে হেফাজতে চেয়েছিলাম। আগামী 16 তারিখ তার শুনানিও হবে। তার মধ্যে উনি কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের কট্টর বিরোধিতায় সরব বিজেপি। অথচ বিধানসভায় ভোট বৈতরণী পেরোতে এবার জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিল বিজেপি। আর সেই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের কট্টর বিরোধিতায় সরব বিজেপি। অথচ বিধানসভা ভোট বৈতরণী পেরোতে এবার জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিল বিজেপি। আর সেই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। রাজ্য বিজেপি সূত্রে খবর, 5 বছর আগের এই খাতে দিল্লি থেকে পাঠানো কোটি কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের নির্দেশে এবার মিঠুনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জানিয়ে দলের অভ্যন্তরেই মনোকষ্ট দেখা দিয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। প্রশ্ন উঠছে, পুজো আয়োজকদের রাজ্য সরকারের অনুদান দেওয়ার বিরোধিতা করে তা আটকাতে এমনকি আদালতে বেনামে মামলা পর্যন্ত করেছে বঙ্গ বিজেপি। কিন্তু তথ্য বলছে 2021-এর বিধানসভা ভোটের আগে পুজোয় ক্লাব বা পুজো কমিটিগুলিকে টাকা দিয়েছিল বিজেপি। সেই টাকা জেলায় পৌঁছানোর আগেই হাওয়া হয়ে যাওয়ায় অধিকাংশ ক্লাবই টাকা পায়নি বলে অভিযোগ ওঠে। জানিয়ে একাধিক স্থানে বিক্ষোভের মুখেও পড়তে হয় রাজ্য বিজেপির নেতাদের। এছাড়াও বিভিন্ন জেলায় টাকা পাওয়া বহু ক্লাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দলীয় সূত্রে খবর, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার মিঠুনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বনসালের। অর্থ তছরূপ ঠেকাতে ঠিক হয়েছে কোনো জেলার নেতাকে টাকা পাঠানো হবে না, ক্লাবের প্রতিনিধিদের নিজেদের এসে টাকা নিয়ে যেতে হবে। এসবের মধ্যে ভোটের আগে 2020 ধাঁচে এবছর ফের ইজেডসিসিতে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজনে মাতামাতি শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। বাংলা ও বাঙালি নির্যাতনের ঘটনায় গায়ে লাগা বাংলা বিদ্বেষের তকমা কাটাতেই এই চেষ্টা বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। 2020-তে পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। এই পুজো উদ্বোধন করার কথা অমিত শাহের। যদিও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি কোনো দুর্গাপুজো করছে না, পুজো করছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠন, যার সঙ্গে দলের কিছু সদস্য সমর্থক যুক্ত আছেন মাত্র। নানাবিধ এলাহি আয়োজনের ব্যবস্থাবহুল এই পুজোর বাজেট 30 লাখের নিচেই থাকবে বলে দাবি মূল উদ্যোক্তা দলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষের। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।